মুক্ত দিগন্ত কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নবম শ্রেণীর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য অধ্যায়ের 8 দাগ থেকে অঙ্কগুলি করাবো। 7 দাগ পর্যন্ত উপপাদ্য ধরে এর আগের ভিডিওটা তোমাদের দেওয়া হয়ে গিয়েছে। আচ্ছা, 8 দাগের উপপাদ্যটি যেটা বলা হচ্ছে, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই আমরা এগিয়ে নিয়েছি। পি এবং কিউ যথাক্রমে সিডি ও বিডি বাহুর মধ্যবিন্দু। তাহলে বিডি সিডির মধ্যবিন্দু সি আমরা এগিয়ে নিয়েছি আর বিডির মধ্যবিন্দু কিউ এগিয়ে নিয়েছি। এরপরে আমাদের বলা হয়েছে প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণ করি বিই আর পিকিউ পরস্পরকে সমান্তরালিত করে। বিই পিকিউ এরা পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করছে, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমাদের সুবিধার্থের জন্য আমরা বিপি পিই আর কিউই সরলরেখাংশগুলো যুক্ত করেছি। তাহলে উপপাদ্যের যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আগে লিখে নেব। প্রদত্ত এটা আমাদেরকে দেওয়া হয়েছে, ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, সিডি বাহুর মধ্যবিন্দু, সিডি সরলরেখাংশের মধ্যবিন্দু, সিডি সরলরেখাংশের মধ্যবিন্দু পি এবং বিডি সরলরেখাংশের মধ্যবিন্দু বা বিডি বাহুর মধ্যবিন্দু কিউ। প্রামাণ্য বিষয়ে আমাদের প্রমাণ করতে হবে বিই ও পিকিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমাদের সুবিধার্থে আমরা যেটা লিখেছি সেটা লিখে নেব। বিপি পিই ও কিউই সরলরেখা যুক্ত করলাম, কিউই সরলরেখাংশ যুক্ত করলাম। এখন ত্রিভুজ এডিসি আলাদা করে দেখা যাবে, শুধুমাত্র ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি এর সিডি বাহুর মধ্যবিন্দু আমাদেরকে দেওয়া হয়েছে পি, সিডি বাহুর মধ্যবিন্দু, আর এসি বাহুর মধ্যবিন্দু ই, সেটাও আমাদের দেওয়া হয়েছে। তার মানে ত্রিভুজ এডিসি এর দুটো বাহুর মধ্যবিন্দু পি যুক্ত করলে পি সরলরেখাংশ পাওয়া যাচ্ছে। আর আমরা জানি একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ সর্বদা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি পিই হচ্ছে এডিসি ত্রিভুজের এডি বাহুর সমান্তরাল এবং এডি বাহুর অর্ধেক মান। তাহলে আমরা প্রমাণটা লিখি। ত্রিভুজ এডিসি এর এসি ও সিডি বাহু
মধ্যবিন্দু যথাক্রমে পি, এর মধ্যবিন্দু কি এবং সিডির মধ্যবিন্দু ই এবং পি। আচ্ছা, অতএব পিই সমান্তরাল এডি, পিই সমান্তরাল এডি এবং পিই হাফ অফ এডি। কেন এডির অর্ধেক? কারণ আমরা এখনই বললাম যে তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক হয়। আচ্ছা, এডি বাহু যেটা সেটাই এবি বাহু, তাহলে পিই সমান্তরাল, তোমরা দেখতে পাচ্ছ পিই এডির সঙ্গে সমান্তরাল হলে পিইটা এবির সঙ্গে সমান্তরাল হবে, অর্থাৎ এই পুরো সরলরেখাটার সঙ্গে সমান্তরাল হবে। এডিটা এবি সরলরেখারই অংশ, এডি সরলরেখার সাথে এবি সরলরেখার অর্ধেক, কারণ ডি কি ওর মধ্যবিন্দু। দেখো এবি হলো মধ্যবিন্দু, মানে এটারই তো অংশ। যদি পিইটা এবির সঙ্গে সমান্তরাল হয় তাহলে পুরো এবির সঙ্গে সমান্তরাল হবে, অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি পিইটা কি এবির সঙ্গে সমান্তরাল, আবার সেখান থেকে আমি বলতে পারি এবির সঙ্গে সমান্তরাল হলে বিডির সঙ্গে সমান্তরাল, অর্থাৎ পিই সমান্তরাল এবি এবং পিই সমান্তরাল বিডি। যেহেতু ডি এবি এর মধ্যে লিখে দিতে পারো তোমরা, যেহেতু ডি এবি এর মধ্যবিন্দু, তাহলে পিই যদি এডি আর বিডির মান যদি সমান হয়ে থাকে, তাহলে পিই যদি এডির অর্ধেক হয় পিইটা কি হবে বিডির অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ পিই সমান হাফ অফ বিডি। এবার দেখো আমাদের বিডি বাহুর মধ্যবিন্দু কি দেওয়া আছে, বিডি বাহুর মধ্যবিন্দু কিউ দেওয়া আছে, তার মানে বিকিউ সমান কিউডি, মানে বিকিউ হাফ অফ বিডি। বিকিউটা বিডি বাহুর অর্ধেক, মধ্যবিন্দু আছে মানে এটা পুরোটার অর্ধেক। তাহলে পিই যদি বিডির অর্ধেক হয় আর বিকিউ যদি বিডির অর্ধেক হয়, তাহলে কি পিই আর বিকিউ বাহুটা সমান। আর যেহেতু বিডির সঙ্গে সমান্তরাল, যেহেতু পিইটা বিডির সঙ্গে সমান্তরাল, এখান থেকে আমি কি বলতে পারি যে পিইটা বিকিউ এর সঙ্গে সমান্তরাল। আমার এখানে লেখা জায়গা নেই, আমি উপরে তোমাদের প্রদত্ত তথ্যটা মুছে দিচ্ছি। পিই সমান্তরাল বিডি, তাহলে আমি বলতে পারি পিই সমান্তরাল বিকিউ এবং পিই সমান বিকিউ, কেননা বিকিউ সমান হাফ বিডি আর পিকিউ সমান পিই সমান হাফ বিডি আমরা পেয়েছি, তাহলে ওখান থেকে পিই সমান বিকিউ প্রমাণ করে দিলাম। তাহলে এখন তোমরা এখানে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছ বিপিইকিউ বা বিকিউইপি, যেভাবে তোমাদের বলতে সুবিধা লাগবে বলবে। তাহলে এই চতুর্ভুজের তোমরা এই বিপরীত বাহুটা পিই আর বিকিউ সমান্তরাল পাচ্ছ আর কি সমান পাচ্ছ। যদি কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয় তাহলে সেটি অবশ্যই একটি সামান্তরিক হবে। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম যে বিকিউইপি চতুর্ভুজের পিই সমান্তরাল বিকিউ এবং পিই সমান বিকিউ, অর্থাৎ একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তার মানে বিকিউ
ইপি একটি সামান্তরিক, একটি সামান্তরিক। তাহলে বিইপিকিউ যদি একটি ইপি যদি একটি সামান্তরিক হয়, তাহলে একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আমরা জানি। এখন দেখো বিপিইকিউ বা বিকিউইপি চতুর্ভুজটার কর্ণগুলো কোন দুটি এসে দাঁড়াচ্ছে? বিই একটি কর্ণ আর কিউপি একটি কর্ণ। তাহলে বিইকিউপি যদি এই সামান্তরিকের কর্ণ হয়, তাহলে আমরা কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। আর এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল যে বিই আর বিকিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা শুধু এখানে লিখে দেব যে একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বিকিউইপি সামান্তরিকের কর্ণ দুটি হলো, সামান্তরিকের কর্ণ দুটি হলো বিই ও পিকিউ। অতএব বিই এবং পিকিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কেননা আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটার পরে তোমরা ওটা লিখে নিতে পারো যে একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ব্যাস এটুকু লিখে নিলে হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটায় যাই। এবিসি ত্রিভুজের কোণ এবিসি এর সমদ্বিখণ্ডিকের উপর এডি লম্ব। আচ্ছা, কোণ এবিসি একটা রয়েছে, তার সমদ্বিখণ্ডিক তার উপরে এডি লম্ব রয়েছে। ডি বিন্দু দিয়ে বিসি বাহু সমান্তরাল সরলরেখাংশ ডিই টানা হবে, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এই সমান ইসি। তাহলে শুরু করছি। আগে আমি ছবিটা এঁকে দিই, ছবিটা এঁকে পুরো জিনিসটা বোঝালে আরেক ভালো লাগবে। কোনটা মুছি। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এর সমদ্বিখণ্ড, আমি এবিসি এর একটা সমদ্বিখণ্ড টেনে রেখেছি, যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, যেটার উপরে এডি লম্ব রয়েছে, মানে এখানে এই সরলরেখার উপরে এটা লম্ব রয়েছে, মানে এখানে এই কোণটার মান 90। আর ডি বিন্দু থেকে এখন আমরা এই বিসির সমান্তরাল করে একটি সরলরেখাংশ টেনেছি, যেটা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। আর বলা হয়েছে কি যে এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে বলা হয়েছে যে এই সমান ইসি, এই সঙ্গে ইসি সমান, এটা আমাকে প্রমাণ করতে। আচ্ছা, আমি যেটা এঁকেছি, আমি এই সরলরেখাংশটাকে যেটা লম্ব রয়েছে বিটির উপরে, সেটাকে বাড়িয়ে দিয়েছি, সেটা বিসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এখন লিখছি, যেটা প্রদত্ত রয়েছে সেটা লিখে নিই। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এর সমদ্বিখণ্ডকের উপর বিডি লম্ব।
বিন্দু এ কে বিসি সমান্তরাল সরলরেখাংশ বিসি এর সমান্তরাল সরলরেখাংশ এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। আমার এই বিষয়টা প্রমাণ করতে হবে। এ ই সমান ইসি। এখন আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা যেটা লিখেছি সেটা লিখে দিই। অঙ্কন যেটা লিখেছি এডি সরলরেখাংশটা বর্ধিতাংশ মানে বাড়ানো হয়েছে যেটা সরলরেখাংশের বর্ধিতাংশ বিসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। ওরা প্রমাণটায় যায়। তাহলে যদি একটা সরলরেখাংশ আর একটা সরলরেখাংশের উপর লম্ব হয় তাদের মাঝের কোণ 90 ডিগ্রি হয় আমরা জানি। এখন তোমরা ত্রিভুজ এবিডি দেখতে পাচ্ছ আর ত্রিভুজ বিডিএফ দেখতে পাচ্ছ। এখানে আমি লিখছি ত্রিভুজ এবিএফ সরি আমি ভুল বললাম এবিডি ও ত্রিভুজ বিডিএফ এর মধ্যে কিছু সম্পর্ক আমরা নির্ণয় করব। কোণ এবিডি আর কোণ বিডিএফ এই দুটো সমান। কেন একদম শুরুতেই বলেছি যে আমার কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে বিডি, যার উপরে এডি লম্ব রেখেছি। তাহলে বিডি যদি সমদ্বিখণ্ডক হয় মানে কি সমান দুই ভাগে ভাগ করেছে এই কোণটাকে, তাহলে এবিডি কোণ আর বিপিএফ কোণ এই দুটো সমান। আবার একটা সরলরেখার উপর একটা সরলরেখা থাকার জন্য এটা যদি 90 ডিগ্রি হয়, আমি তো এডি সরলরেখাটাকে পুরো বাড়িয়েছি, তার মানে এফ সরলরেখার উপরে এই দিকে যদি 90 ডিগ্রি হয়, আবার এই দিকের কোণটা কি হবে? সন্নিহিত কোণটার মান 90 ডিগ্রি হবে। কারণ একটা সরলরেখার উপরে দুটো সন্নিহিত কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হয়। আমরা জানি, আমরা শিখেছি ক্লাস 9 এ পড়ছি মানে আমরা এগুলো ক্লাস 8 থেকেই শিখেছি যে একটা সরলরেখার উপর দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তার বিপরীতে সরলরেখার উপর সন্নিহিত কোণটার মান 90 ডিগ্রি হবে। তার মানে এই দুটো কোণ কি হচ্ছে? সমান হচ্ছে। এখানে এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান, আর এদের সাধারণ বাহু হচ্ছে বিডি। আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এবিডি গঠন করতে গেলেও বিডি বাহু লাগছে, আবার ত্রিভুজ বিডিএফ গঠন করতে গেলেও বিডি বাহুটা লাগছে। তার মানে আমরা যদি সাধারণ বাহু হয় তার মানে এখানে আমরা তিনটে শর্ত পেয়ে যাচ্ছি, অ্যাঙ্গেল, সাইড, অ্যাঙ্গেল। সেই শর্ত অনুসারে এটা কি হয়ে যাবে? সর্বসম ত্রিভুজ। তাহলে আমরা প্রথম শর্তটা লিখব যে কোণ এবিডি সমান কোণ ডিবিএফ। কেননা বিডি হচ্ছে কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক। বিডি সাধারণ বাহু, বিডি সাধারণ বাহু দুটো ত্রিভুজের ক্ষেত্রে তারপরে হচ্ছে এ ডিবি সমান বিডিএফ সমান 90 ডিগ্রি। তাহলে
তাহলে একটি ত্রিভুজের সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত অনুসারে এই ত্রিভুজ দুটো কি হবে সর্বসম। তাহলে ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ BDA কোন শর্ত অনুসারে সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত অনুসারে তারা সর্বসম হবে। দুটো ত্রিভুজ সর্বসম্মত হলো, তাহলে তার অনুরূপ বাহুগুলো কেউ আমরা সমান করাতে পারি। এখান থেকে আমরা বলতে পারি যদি দুটো ত্রিভুজ সর্বসম হয়, এখান থেকে বলতে পারি AB সমান DF, এই বাহু দুটো সমান। তাহলে এই দুটো বাহু একটা সরলরেখার উপরে একটা বিন্দু যখন দুটো অংশে ভাগ করছে এবং ভাগ করার পরে তার দুটো অংশগুলো সমান হচ্ছে, দুটো অংশই সমান হচ্ছে, তার মানে ওই বিন্দুটা হচ্ছে সরলরেখার মধ্যবিন্দু। অর্থাৎ AB আর DF যদি সমান হয় তাহলে এই Dটা এই এর সরলরেখাকে সমান দুই ভাগে ভাগ করেছে, মানে A হচ্ছে এদের মধ্যবিন্দু, অর্থাৎ D হচ্ছে A এর সরলরেখাংশের মধ্যবিন্দু। অতএব AB সমান DF সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। অতএব DAF সরলরেখার মধ্যবিন্দু, DAF সরলরেখার মধ্যবিন্দু। যদি DAF সরলরেখার মধ্যবিন্দু হয়, আমাদেরকে প্রদত্ত তথ্যে বলা হয়েছিল যে D থেকে একটা সরলরেখা টানা হয়েছে যেটা BC সমান্তরাল, সেটা AC বাহুকে এই বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো তোমরা যদি AFC ত্রিভুজটা দেখো, তাহলে AFC ত্রিভুজের AF বাহুর মধ্যবিন্দু D, যার থেকে আঁকা সরলরেখাংশ FC সরলরেখাংশকে সমান্তরাল, BC সঙ্গে যদি সমান্তরাল হয় তাহলে DEটা কি FC সঙ্গে সমান্তরাল হবে। তাহলে কোন একটা ত্রিভুজে একটা মধ্যবিন্দু, একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি তৃতীয় বাহুর একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে তৃতীয় বাহুর সমান্তরাল সরলরেখাংশ টানা হয়, দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখাংশ টানা হয়, তাহলে সেটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ AE আর EC সমান হবে, সমান দুই ভাগে ভাগ করবে। E কি হবে AC মধ্যবিন্দু হবে আর AE EC সঙ্গে সমান হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ত্রিভুজ AFC AF বাহু মধ্যবিন্দু D এবং DE সমান্তরাল FC, অর্থাৎ দ্বিতীয় বাহু সমান্তরাল। এখান থেকে আমি বলতে পারি অতএব EAC এর মধ্যবিন্দু, অর্থাৎ এখান থেকে কি বলা যায় যে AE সমান EC। এখানে তোমরা এটা লিখে দিতে পারো যে যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা টানলে সেটা তৃতীয় বাহুকে সমান দুই ভাগে ভাগ করে। এটা তোমরা এখানে লিখে নিতে পারো এরপরে। আচ্ছা, তারপরে 10 অঙ্কটায় যাই। ত্রিভুজ ABC এর AD মধ্যমা B ও C দিয়ে AD এর সমান্তরাল সরলরেখাংশ B আর CT টানা আমরা যে ছবিটা না আঁকলে পুরোটা তোমরা বুঝতে পারবে না। আমি ছবিটা আঁকছি, এটা মুছে নিই। এঁকে নিয়েছি ছবিটায় যে তথ্যটা দেওয়া হয়েছে, তথ্যগুলো নিয়ে আমরা ছবিটা এঁকেছি। ত্রিভুজ ABC এর AD মধ্যমা, অর্থাৎ BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে B আর
তারপরে বলা হয়েছে বি বিন্দু দিয়ে এডি সমান্তরাল সরলরেখাংশ বিআর আর সি বিন্দু দিয়ে এডি সমান্তরাল সরলরেখাংশ সিটি টানা হলো। এখন বি এ আর সি এ বর্ধিত করা হলো, যেগুলো ওগুলোকে সি আর আর বিন্দুতে ছেদ করেছে। এরপরে বলা হয়েছে যে 1/AD সমান 1/BR প্লাস 1/CT, এটা প্রমাণ করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিই। প্রদত্ত ত্রিভুজ ABC এর AB মধ্যমা BOC বিন্দু দিয়ে AB এর সমান্তরাল সরলরেখাংশ টানা হলো, যা বর্ধিত বিএ কে টি বিন্দুতে বর্ধিত সি এর রেখাংশ ছিল। বি বিন্দু দিয়ে যেটা সেটা সি এ বর্ধিত সি এ কে ছেদ করবে, বর্ধিত সি এ কে আর বিন্দুতে, আর সি বিন্দু দিয়ে যে সরলরেখাংশ এটি সমান্তরাল সরলরেখাংশ টানা হয়েছে তা বর্ধিত বি এ কে টি বিন্দুতে ছেদ করবে এবং বর্ধিত বি এ কে টি বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ এখান থেকে আমাকে দেওয়া রয়েছে যে এডির সঙ্গে বিআর সমান্তরাল আর এডির সঙ্গে সিডি সমান্তরাল। থাক, আর প্রমাণে চাই আমরা আমাদের এখানে যা তথ্য দেওয়া আছে সেই অনুযায়ী আমরা যেটা এঁকেছি সেটাই আমাদের যথেষ্ট, আর কিছু আঁকতে হবে না। প্রামাণ্য বিষয় 1/AD সমান 1/BR প্লাস 1/CT, টিসি যেভাবে ওরা লিখেছে টিসি প্রমাণ করতে বলা হয়েছে। প্রমাণে যাই। এডি বিআর এর সঙ্গে সমান্তরাল আমাদের দেওয়াই রয়েছে, আর বিসি বাহুর মধ্যবিন্দু বি, এডি যেহেতু মধ্যমা, বি কি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এখন এডি আর বিআর সমান্তরাল, তোমরা যদি বিআরসি ত্রিভুজটা দেখো যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি বি আঁকা সরলরেখাংশ, যেটা তার দ্বিতীয় বাহু বিআর এর সঙ্গে কি রয়েছে, সমান্তরাল রয়েছে। অর্থাৎ এটা সিএ কে সমদ্বিখণ্ডিত করছে, আর এটা কি হবে, তৃতীয় বাহুর অর্ধেক হবে, এটা তৃতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে ত্রিভুজ বিআরসি এর এডি সমান্তরাল বিআর এবং কি বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে এটা আমরা কি বলতে পারছি যে এটা হচ্ছে এডিটা হচ্ছে বি
আর এর অর্ধেক, হাফ অফ বি আর। এটাকে আমরা 1 নম্বর পয়েন্ট দিয়ে রাখবো। আবার ত্রিভুজ বিটিসি তোমরা দেখলে সেই ডি একই মধ্যবিন্দু থাকছে, আর এডি সঙ্গে সিটি সমান্তরাল। তার মানে এডিটা কি হবে, এডিটা বিটি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে এবং এডিটা সিটি বাহুর অর্ধেক মান হবে। তাহলে একই জিনিস লিখবো, ত্রিভুজ বিটিসি এর এডি সমান্তরাল টিসি এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে অবশ্যই এডি সমান হাফ টিসি আর সিটি যা লিখবে, এটা 2 নম্বর পয়েন্ট দিলাম। দেখো একবার বলছি এডি বিআর এর অর্ধেক, আবার একবার বলছি এডি বিসি এর অর্ধেক। অর্থাৎ এডির মান যদি 2 হয়, বিআর এর অর্ধেক 4, বিআর এর 4 তার অর্ধেক সমান, আবার এডি 2 সে একই হবে। এডির মান তো এখানে 2 আছে বলে এখানে জন্য আমরা মানে বিআরসি ত্রিভুজের জন্য এডির মান যা থাকবে, বিটিসি ত্রিভুজের মানের জন্য তাই একই থাকবে। মান তো ওটার বদলে যাচ্ছে না, এই সরলরেখাংশটা তো একই থাকছে, অর্থাৎ দুই ক্ষেত্রে মান সমান। তাহলে আমরা 1 আর 2 থেকে যদি আমার বাম দিকে এডি একই আছে, তাহলে আমরা ডান দিকের রাশিগুলোকে সমান করতে পারি, তুলনা করে বলতে পারি। তার মানে কি হাফ এডি এটা সমান হচ্ছে, তার মানে কি হাফ বিআর সমান হাফ টিসি, এটা আমরা বলতে পারি। অতএব 1 ও 2 সমীকরণ তুলনা করে পাই, হাফ বিআর সমান হাফ টিসি। তাহলে আমরা কি 2 দিয়ে উভয় দিকে গুণ করে দিই, 2 আর হাফ কেটে যাবে, বা আমরা সরাসরি তুলতে পারি যে দুদিকে হাফ কেটে দিচ্ছি। আবার বলতে পারছি বি আর টিসি কি মানটা সমান, এটা থাক। এখন এডি সমান হাফ বিআর লেখা ছিল, আমাকে এখন লিখতে হবে 1/এডি এর মানটা আনতে হবে। তাহলে আমি এখন লিখতে পারি, এখন 1/এডি সমান 1/হাফ বিআর। আমি এডির জায়গায় হাফ বিআর লিখতে পারি, কারণ এডির সঙ্গে হাফ বিআর এর মান সমান, আমরা সেটা প্রমাণ করেছি আগে। আচ্ছা, এই হাফটার জন্য 2 উপরে চলে যাবে, তাহলে এখানে আমরা লিখতে পারি 2/বিআর। তাহলে এটা আমরা বলতে পারি 1 + 1/বিআর, মানে 1/বিআর প্লাস 1/বিআর। আর একটু আগে আমরা কি প্রমাণ করলাম যে বিআর এর সঙ্গে টিসি সমান, তাহলে আমরা একটা বিআর রেখে দিচ্ছি আর আরেকটা বিআর এর জায়গায় টিসি লিখছি, যোগ 1/টিসি। তাহলে আমার 1/এডি সমান 1/বিআর প্লাস 1/টিসি প্রমাণ করা ছিল, প্রমাণ হয়ে গেছে। প্রমাণিত লিখে দেব। আচ্ছা, এটা খুব সহজ ছিল, আশা করি তোমাদের সহজ লেগেছে। নেক্সট অঙ্কটায় যাই। 11টা এবিসি ট্রাপিজিয়ামের, যার হচ্ছে এবি সমান্তরাল বিসি, মানে এবি আর বিসি বাহুটা সমান্তরাল রয়েছে। বি ও সি বিন্দু থেকে এবি গ্রেটার দেন বিসি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে বলা হয়েছে ই এবং এফ যথাক্রমে কর্ণদ্বয় এসি ও বিডি এর মধ্যবিন্দু। এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই আর বিডি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। এখন আমাকে প্রমাণ করতে হবে যে ই এফ সমান এবি মাইনাস সিডি, হাফ অফ এবি মাইনাস সিডি। এবি আর সিডি বিয়োগফলের অর্ধেক হচ্ছে এই ই এফ এর মান।
এখন আমার একটা সুবিধা, অঙ্কটা করার সুবিধার জন্য আমি সি বিন্দু থেকে সি আর এ বিন্দু দিয়ে একটা সরলরেখা অংশ এঁকেছি, যেটা এবি বাহুকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে অঙ্কটা শুরু করছি। এবিসি ডি ট্রাপিজিয়ামের এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং এবি গ্রেটার দ্যান ডিসি। আর দেওয়া হয়েছে এসি ও কর্ণদ্বয় এসি ও বিডি এর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। এখন আমার যেটা প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে, যে EF সমান হাফ AB মাইনাস ডিসি। আমরা যেটা এঁকেছি সেটা লিখে দিই। অঙ্কন CF যুক্ত করে বাড়ানো হলো যা এবি বাহুকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে CF যুক্ত করে বাড়ানোর ফলে সেটা এবি কে জি বিন্দুতে ছেদ করে নিয়েছে। এখন প্রমাণে চলে যাই। এখন তোমরা দেওয়া রয়েছে আমাদের এবি আর ডিসি কি সমান্তরাল, এবি ও ডিসি সমান্তরাল। আমরা জাস্ট লিখে দিচ্ছি এবি সমান্তরাল ডিসি। আর দেখো বিডি তাদের কর্ণ, যদি আমরা এখন ভেবে নিচ্ছি যে এটা একটা ট্রাপিজিয়াম নিই, বিডি সরলরেখাটা রয়েছে, সিডি আর এবি সরলরেখা রয়েছে, এবি আর সিডি পরস্পর সমান্তরাল রয়েছে, আর বিডি তাদেরকে কি করছে, ভেদ করে যাচ্ছে, অর্থাৎ বিডি তাদের ভেদক। তাহলে দুটো সমান্তরাল সরলরেখাকে একটা রেখা ভেদক থাকলে তাদের যে একান্তর কোণগুলো হয় সেগুলোর মান কি হয়, সমান হয়ে যায়। অর্থাৎ আমরা যদি এবি আর সিডি সমান্তরাল এবং বিডি ভেদক বলি, এখান থেকে পাবো যে সিডিডি কোণ আর এবিডি কোণ, এই দুটো কোণ সমান, কেননা এরা কি একান্তর কোণ। তাহলে আমরা এখানে লিখে নিই এবং বিডি ওদের ভেদক, বিডি ভেদক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, কোণ এবিডি সমান কোণ সিডিবি। আচ্ছা, যে কোণটা সিডিবি কোণ আছে, এই কোণটাকে আমি কি লিখতে পারি, সিডিএফ কোণ লিখতেই পারি, কারণ আমার কোণের এই জায়গাটা মানটা একই থাকছে। আমি সি মানে ডিএফটা আমার ডিবি সরলরেখার উপরে আছে একটা, তাহলে আমি এটা বলতে সি ডিএফ। আর আবার ডিবিএফ বা এবিডি পুরোটা না বলে আমি এটাকে বলতে পারি এফবিজি কোণ, অর্থাৎ এই কোণটাই থাকছে, তাহলে এফবিজি। তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে এফ বি জি কোণ সি ডি এফ। আমরা এটা সমান প্রমাণ করে রাখলাম আমাদের সুবিধার্থে। এবার নেক্সট যাই।
ত্রিভুজ CDF, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ত্রিভুজ CDF ও ত্রিভুজ FBGA। তাহলে এখন আমরা ত্রিভুজ CDF টা দেখব শুধু, আর FBG এই ত্রিভুজটা দেখব। এই ত্রিভুজের আমরা দেখেছি যে এই কোণটা আর এই কোণটা কি একান্তর কোণ সমান। আবার আমরা এখানে বলতে পারি CFD আর GFB এই কোণ দুটো কি কোণ? বিপ্রতীপ কোণ। এই মান দুটো সমান। আবার আমরা জানি যে BD সরলরেখার মধ্যবিন্দু হচ্ছে, মানে BD যে পড়ো তার মধ্যবিন্দু F, তার মানে সেখান থেকে বলতে পারি DF সমান BF, DF সমান BF, কারণ F হচ্ছে BD এর মধ্যবিন্দু, যেটা আমাদেরকে তথ্যে দেওয়া ছিল। BD কর্ণটার মধ্যবিন্দু F। তার মানে আমাদের এটা দুটো কোণ, এই দুটো ত্রিভুজের দুটি কোণ সমান হচ্ছে, একটি বাহু সমান হচ্ছে, অর্থাৎ এরা সাইড অ্যাঙ্গেল ASA অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এই শর্ত অনুসারে কি হচ্ছে? সর্বসম হচ্ছে। তাহলে আমরা এটা লিখে দিই যে কোণ CDF সমান কোণ FBG আর কি কোণ CFD সমান কোণ GFB। কেন এরা সমান? এরা বিপ্রতীপ কোণ। আশা করি তোমরা ক্লাস 9 এ পড়ছো। অনুরূপ কোণ, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, এগুলো ক্লাস 8 এ খুব ভালো করে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে আছে। আচ্ছা, এরপরে আরেকটা কি বললাম যে DF সমান BF, কেননা F হচ্ছে BD সরলরেখার মধ্যবিন্দু, A BD সরলরেখার মধ্যবিন্দু। তাহলে দুটো ত্রিভুজ কি হয়ে যাচ্ছে? সর্বসম ত্রিভুজ CDF, সর্বসম ত্রিভুজ FBG কি ও শর্ত অনুসারে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্ত অনুসারে বা সাইড অ্যাঙ্গেল শর্ত অনুসারে এটা সর্বসম। যখন দুটো ত্রিভুজ সর্বসম হয় তখন তাদের আমরা কিছু অনুরূপ কোণ সমান করতে পারি, কিছু অনুরূপ বাহু সমান করতে পারি। এক্ষেত্রে আমরা যেটা করব, এখন আমরা বলতে পারি যে CF সমান FG, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। অতএব CF সমান FG, এটা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তার মানে CF আর FG এটা যদি আমরা ভালো করে দেখি, দেখতে পাবো যে CG সরলরেখার উপরে F বিন্দুটা আছে, যেটা দুটো অংশে ভাগ করছে। আর দুটো অংশ যেহেতু সমান, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি F হচ্ছে CG সরলরেখাংশের মধ্যবিন্দু। তাহলে এটা লিখে নিই, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হলে আমরা এখান থেকে বলতে পারছি যে F হচ্ছে CG এর মধ্যবিন্দু। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে CG বাহুর উপরে F অবস্থিত হচ্ছে এবং এটা কি করছে? দুটো সমান অংশে আসছে, CF সমান FG, তাহলে F টা অবশ্যই CG বাহুর মধ্যবিন্দু। অতএব F CG বাহুর মধ্যবিন্দু, এটা আমরা লিখে রাখলাম। এরপরে আরো একটা আমরা বাহু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু করব, সেটা হচ্ছে CD সমান GD, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এগুলো কেমন সমান হচ্ছে? কারণ এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের দুটি অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু লিখে নিই। আচ্ছা, এরপরে দেখো তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজ ACG, ত্রিভুজ ACG এর এটা যেহেতু আমাদের ট্রাপিজিয়ামে কি দিয়েছিল যে AC একটি কর্ণ, তার মধ্যবিন্দু E দেওয়া আছে। এখন আমরা শুধুমাত্র ইমাজিন করবো বা কল্পনা করবো যে ACG ত্রিভুজ একটা রয়েছে, যার AC একটা বাহু আর CG একটা বাহু। AC এর মধ্যবিন্দু E এটা আমাদেরকে তথ্যে দেওয়া হয়েছে, আর CG বাহুর মধ্যবিন্দু F আমরা এটা এক্ষুনি প্রমাণ করলাম। তাহলে ACG একটা ত্রিভুজ
যার দুটো বাহু এসি আর সিজি এর মধ্যবিন্দু হচ্ছে ই এফ, তাহলে দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ সর্বদা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে, অর্থাৎ ই এফ তাদের যে মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশটা সেটা এজি এর সমান্তরাল এবং এজি এর অর্ধেক হবে। আমরা এটা লিখবো। তাহলে এখন ত্রিভুজ এসিজি এর এসি বাহুর মধ্যবিন্দু বা এসি এর মধ্যবিন্দু ই, এসি এর মধ্যবিন্দু ই এবং সিজি এর মধ্যবিন্দু এফ, সিজি এর মধ্যবিন্দু এফ। অতএব ই এফ সমান্তরাল এজি এবং ই এফ সমান হাফ অফ এজি। আচ্ছা, এজিটা তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমি বলতে পারি কি, যদি আমি এবি একটা বাহু, তার বাহুটা থেকে এই জিবি অংশটা বাদ দিয়ে আমার এজি অংশটা পড়ে থাকবে, তাহলে আমি এজিকে লিখতেই পারি সমান হাফ আছে থাক, এজিটাকে আমি লিখতে পারি এবি মাইনাস জিবি। আর দেখো আমরা এখানে প্রমাণ করেছি সর্বসরল ত্রিভুজের অনুরূপ বাহু হচ্ছে জিবি সমান সিডি, মানে জিবির সঙ্গে সিডির মান সমান। তাহলে আমি জিবির মান জায়গায় সিডির নাম লিখতে পারি, সিডির মান লিখতে পারি, তাহলে আমি এটা লিখতে পারি হাফ ইনটু এবি আর জিবি জায়গায় লিখছি সিডি, যেহেতু জিবি আর সিডির মান সমান। দেখো এটাই আমাদেরকে কিন্তু প্রমাণ করতে দেওয়া ছিল, মানে আমাদের প্রমাণের বিষয় এটাই ছিল যে ই এফ সমান হাফ অফ এবি মাইনাস ডিসি। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, প্রমাণিত বলে লিখে নেবে। নেক্সট অঙ্কটায় যাই। এবি সরলরেখাংশের মধ্যবিন্দু সি এবং পি কিউ যে কোনো একটি সরলরেখাংশ, এ বি সি বিন্দুতে পি কিউ সরলরেখাংশ ক্ষুদ্রতম দূরত্ব এ আর বি এস আর সিটি। প্রমাণ করতে হবে এ আর যোগ বি এস সমান, যেটা আমরা দেওয়া হয়েছে উত্তর অনুযায়ী এ বি আমরা নেক্সট 12টা করছি। হ্যাঁ, তাহলে নেক্সট অঙ্কটাই বলেছে, দেখো এবি সরলরেখাংশের মধ্যবিন্দু সি এবং পি কিউ যে কোনো একটি সরলরেখাংশ, পি কিউ যে কোনো একটা সরলরেখাংশ আমরা টেনেছি। এ বি আর সি বিন্দু দিয়ে পি কিউ সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব এ আর সিটি আর বিএস। এখন প্রমাণ করতে বলা হয়েছে এ আর যোগ বিএস সমান 2CT, মানে এটার যোগফল এটার দ্বিগুণের সঙ্গে সমান প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমাদের প্রদত্ত তথ্যগুলো আমরা লিখে নিই। এবি সরলরেখাংশের মধ্যবিন্দু সি, এবি সরলরেখাংশের মধ্যবিন্দু সি আর পি কিউ যে কোনো একটা সরলরেখাংশ, পি কিউ সরলরেখাংশ এরপরে আমাকে বলা হয়েছে যে এবি ও পিকিউ সরলরেখাংশের মধ্যে এবি থেকে বি সি তিনটে বিন্দু থেকে দূরত্বগুলো যথাক্রমে হচ্ছে এ, বি ও সি বিন্দু থেকে পি কিউ সরলরেখাংশের দূরত্ব যথাক্রমে সরলরেখাংশের দূরত্ব যথাক্রমে এ আর সিটি ও বিএস। প্রামাণ্য বিষয় যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এ আর যুক্ত বিএস সমান 2
তাহলে আমরা যেটা এঁকেছি সেটা আমরা করে নিই। আমরা যেটা এঁকেছি সেটা লিখে নিই। আমরা এ আর এস যুক্ত করছি, এস সরলরেখা আঁকছি যেটা সিটিকে ও বিন্দুতে ছেদ করেছি। এ এস সরলরেখাংশ যুক্ত করলাম, সরল রেখাংশ যুক্ত করলাম যা সিটি রেখাকে, সিটি সরলরেখাকে বা সিটি রেখাকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এরপরে আমরা প্রমাণে যাই, শুরু করি। দেখো আমরা বলছি ক্ষুদ্রতম এ বিন্দু থেকে এর ক্ষুদ্রতম দূরত্ব যে কোনো রেখা থেকে, এখানটা তোমাদের প্রথমে বলা দরকার ছিল এই জায়গাটায়, যে এ বি ও সি বিন্দু দিয়ে পিকিউ সরলরেখাংশের ক্ষুদ্রতম দূরত্ব, ক্ষুদ্রতম দূরত্ব একটি বিন্দু থেকে একটি সরলরেখাংশের ক্ষুদ্রতম দূরত্ব সবসময় লম্ব হয়। মানে যদি আমি এটা লম্ব না করে অন্য রেখা করি সেটা ক্ষুদ্রতম হবে না, সেটার মান এখান থেকে যদি আমি একটা সরলরেখা এই জায়গাটা একটু বলে নিই। ধরো একটা বাইরে বিন্দু রয়েছে, এখান থেকে আমি এর উপরে যেমন ইচ্ছা রেখা টানলাম, যেমন ইচ্ছা রেখা টানলাম। এই যে বাকি দুটো রেখা টেনেছি, দেখা যাবে যেগুলোর মানের জন্য কোণগুলো আলাদা আসছে, মানে লম্ব নয়, যে রেখাগুলো বিন্দু থেকে এই রেখার সরলরেখাংশের উপরে লম্ব তৈরি করছে না, সেগুলোর মান এই লম্ব রেখাটার থেকে বেশি হবে, সবসময় বেশি হবে। সব থেকে একটা বিন্দু থেকে একটা সরলরেখার মধ্যে, সরলরেখা পর্যন্ত ক্ষুদ্রতম দূরত্ব সবসময় লম্ব আসে, অর্থাৎ এই এ আর পিকিউ সরলরেখার উপরে লম্ব। এ আরটা কি আছে? পিকিউ সরলরেখার উপর লম্ব। আবার সি থেকে পিকিউ এর উপরে ক্ষুদ্রতম দূরত্ব অবশ্যই সিটি পিকিউ এর উপর লম্ব হবে। আবার বিএসটাও কি হবে? পিকিউ সরলরেখার উপর লম্ব হবে। তাহলে আমরা এটা লিখে নিই, এ আর লম্ব পিকিউ এবং সিটি লম্ব পিকিউ। আবার আমরা বলবো এবং বিএস লম্ব পিকিউ। তার মানে এই তিনটে সরলরেখা, এই যে তিনটে ক্ষুদ্রতম দূরত্ব রয়েছে, এই তিনটে ক্ষুদ্রতম দূরত্ব রেখাই হচ্ছে পিকিউ এর উপরে কি আকার আছে? লম্ব আকারে আছে। অর্থাৎ এদের মাঝের কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি। মানে আমি বলতে পারি এ আর কিউ কোণ সমান 90 ডিগ্রি। আবার কোণ সিটি কিউ সমান 90 ডিগ্রি। আর কোণ বিএস কিউ, কোণ বিএস কিউ সবকটাই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তিনটে সরলরেখা যেগুলো একটা সরলরেখার উপর লম্ব আছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে আছে সবকটাই সরলরেখা, তার মানে তারা পরস্পর কি আছে? সমান্তরাল আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ আর সমান্তরাল সিটি এবং সেটার সঙ্গে সমান্তরাল কি? বিএস। অর্থাৎ এই তিনটে সরলরেখা কি পরস্পর লম্ব আকারে আছে, পরস্পর সমান্তরাল আকারে আছে, আমরা বলতেই পারছি। তাহলে এটা আমার থাক। এখন তোমরা ত্রিভুজ দেখো, যে ত্রিভুজ এএসবি, এই ত্রিভুজটা যদি তোমরা দেখো যে এবি বাহুর মধ্যবিন্দু আমাকে কি দেওয়া রয়েছে? সি দেওয়া রয়েছে। আর সিটির সঙ্গে বিএস যদি সমান্তরাল হয়, এখন এই সিও অংশটা সিটি সরলরেখার উপরেই রয়েছে। এই সিও অংশটা সিটি সরলরেখার উপরে আছে। সিটি আর বিএস যদি সমান্তরাল হয়, আমি বলতে পারি সিও আর বিএসও কি সমান্তরাল। তাহলে ত্রিভুজ এবিসি এর একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে আঁকা সরলরেখা
যা তৃতীয় বাহুর সমান্তরাল তা নিশ্চয়ই দ্বিতীয় বাহুর সমান্তরাল, তা অবশ্যই তৃতীয় বাহুকে কি করবে? সমাদ্বিখণ্ডিত করবে। আমরা বারবার বিভিন্ন উপপাদ্যে এই জিনিসগুলো করছি, আর এটা আমরা একটা উপপাদ্যে প্রমাণও করেছি। তাহলে কি, যে প্রথম বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা যদি দ্বিতীয় বাহুর সমান্তরাল হয়, তার তৃতীয় বাহুকে সমাদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ ও হবে এস বাহুর, ও হবে এস বাহুর মধ্যবিন্দু। এটা আমি প্রমাণ করব। আচ্ছা, নেক্সট যাই। আর মধ্যবিন্দু হবে সমান্তরাল, মানে সিওটা কি হবে? বিএস বাহুর অর্ধেক হবে। তাহলে এখানে আমি বলছি যে এবি এর মধ্যবিন্দু সি এবং সিও সমান্তরাল বিএস। কেননা সিটি সমান্তরাল বিএস, এখানে আমরা প্রমাণ করেছি সিটি সমান্তরাল বিএস। তাহলে তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল এবং একটা প্রথম বাহুর মধ্যবিন্দু, অতএব সিও সমান হাফ অফ বিএস এবং এও সমান ওএস, অর্থাৎ ও এএস বাহুর মধ্যবিন্দু, ও এএস বাহুর মধ্যবিন্দু। আচ্ছা, এটা থাক। তাহলে আমাদের এটা এক নম্বর আমরা প্রমাণ করে রাখলাম যে সিও সমান হাফ বিসি, বিএস, সরি বিসি বলছে বিএস। আচ্ছা, এবার তোমরা ত্রিভুজ দেখো এ আর এস, এই ত্রিভুজের এখন আমরা এএস বাহুর মধ্যবিন্দু ও জানি, আমরা এক্ষুনি প্রমাণ করলাম। আর ওটি এ আর এর সঙ্গে সমান্তরাল। কেননা আমার হচ্ছে এ আর সিটি সমান্তরাল ছিল, এ আর সিটি সমান্তরাল ছিল। সিও যেমন এটার সঙ্গে সিটির অংশ আছে, এরকম ওটি কি হচ্ছে? সিটি বাহুর অংশ। তাহলে সিটি যদি এ আর এর সঙ্গে সমান্তরাল হয়, ওটি কি হবে? এ আর এর সঙ্গে সমান্তরাল। সেই ওই ত্রিভুজের মতনই একই বিষয়, যে একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখাংশ যদি দ্বিতীয় বাহুর সমান্তরাল হয়, তার তৃতীয় বাহুকে সমাদ্বিখণ্ডিত করবে এবং তৃতীয় বাহুর সমান্তরাল তৃতীয় বাহুর অর্ধেক হবে, এই দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? যে ত্রিভুজ, আচ্ছা ওটা লিখেছিলাম আমি, সিও সমান হাফ বিএস, ত্রিভুজ এবিএস লেখা আছে, ত্রিভুজ এবিএস এর, ত্রিভুজ এবিএস এর এবি বাহুর মধ্যবিন্দু সি লেখা উচিত ছিল। আচ্ছা, ত্রিভুজ এ আর এস এর এস বাহুর মধ্যবিন্দু ও এস বাহুর মধ্যবিন্দু ও ওটি সমান্তরাল এ আর, কেননা সিটি সমান্তরাল এ আর। তাহলে এই দুটো যদি সমান্তরাল হয়, এখানে কি বলতে পারি? ওটি সমান হাফ এ আর। তাহলে আমরা এখন আমাদের 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করব। কেননা তোমরা যদি দেখো, আমাদেরকে যেটা প্রমাণ করতে বলা হয়েছিল যে এ আর যোগ বিএস সমান 2cd। তাহলে সিটি সরলরেখাটাকে আমরা কি করছিলাম দেখো, এই যে ও মধ্যবিন্দু সিও আর ওটি, তাহলে সরি সিও আর ওটি সমান আমরা প্রমাণ করিনি, আমরা এও আর ওএস সমান প্রমাণ করেছিলাম। তাহলে দেখো সিও আর ওটি অংশটা যোগ করি আমরা সিটি সরলরেখা পাচ্ছি। তাহলে এই সিও আর ওটি বামদিকে যোগ করে আমরা সিটি পেয়ে যাব, আর এ আর বিএস ওদিকে যোগ হবে। তবে আমরা যেটা সমাধান করতে বলেছি সেটা আনতে পারবো। তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, সমীকরণ যোগ করে পাই
CO যোগ OT সমান হাফ BS যোগ হাফ AR। এখানে CO আর OT আমরা লিখতে পারি একসঙ্গে কি সরলরেখা? CT সরলরেখা, বা CT সমান হাফ কমন নিলে হয়ে যাবে BS যোগ AR। আর এই হাফটা এদিকে আসলে উল্টে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2CT সমান BS যোগ AR। আর আমরা A সমান B লিখতে পারলে B সমান A লিখতে পারি, অর্থাৎ এটাকে আমরা আগে লিখে নিচ্ছি আমাদের প্রমাণটা সুবিধার জন্য। BS যোগ AR সমান 2CT, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, প্রমাণিত। আচ্ছা, আমি বোর্ডটা মুছে নিচ্ছি, তারপর আমি নেক্সট উপপাদ্যটা শুরু করবো। 13 দাগ। তাহলে আমাদের নেক্সট ছবিটা এঁকেছি। ত্রিভুজ ABC এর BC বাহুর মধ্যবিন্দু D, A বিন্দু দিয়ে PQ, A বিন্দু দিয়ে PQ যে কোনো সরলরেখাংশ টেনেছি। আচ্ছা, এখন BC ও D বিন্দু দিয়ে PQ সরলরেখার উপর লম্ব BN আর CN, অর্থাৎ BN PQ এর উপর লম্ব, BN PQ এর উপর লম্ব, আর CN PQ এর উপর লম্ব। লম্ব আছে মানে প্রত্যেকে 90 ডিগ্রি কোণ তৈরি করছে। তিনটে সরলরেখা যদি একটা সরলরেখার উপর, এরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে এর উপর লম্ব আছে, মানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, আর এদের এই কোণগুলো 90 ডিগ্রি হচ্ছে, মানে এই সরলরেখাগুলো কি হচ্ছে? পরস্পর সমান্তরাল আছে। মানে একটা সরলরেখা উপরে একটা বিন্দু দিয়ে আমরা লম্ব টানছি, আবার একটা অন্য বিন্দু থেকে লম্ব টানছি, তাহলে দুটো জায়গায় আমার কোণ কি উৎপন্ন হচ্ছে? 90 ডিগ্রি। যদি একটি সরলরেখার উপর দুটো অন্য সরলরেখা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ তারা লম্ব থাকে, তখন তারা কি হয়? সেই সরলরেখা দুটো পরস্পর কি হয়? সমান্তরাল হয়। এখানে তিনটে সরলরেখায় একটি সরলরেখা PQ এর উপর লম্ব আছে, 90 ডিগ্রি কোণ তৈরি করছে, এরা কি হবে? পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা, আমাদেরকে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে সেটা অনুযায়ী আমরা লিখে নিই। প্রদত্ত ত্রিভুজ ABC এর মধ্যবিন্দু, ABC এর BC বাহু, ABC এর BC বাহু মধ্যবিন্দু D। এখন A বিন্দু দিয়ে যে কোনো সরলরেখা টানা হলো PQ। A বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ PQ টানা হলো। আর কি বলা হচ্ছে? B, C ও D বিন্দু দিয়ে PQ এর উপর লম্ব যথাক্রমে B, C ও D বিন্দু দিয়ে PQ এর উপর লম্ব যথাক্রমে BL, CM ও DN। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, যেটা প্রমাণের বিষয় দেওয়া হয়েছে, যে DL আর DM সমান প্রমাণ করো। তাহলে আমরা এটা তো আমাদের আঁকতে হবে, আর প্রমাণ করবো কিভাবে। তাহলে প্রামাণ্য বিষয়টা আগে লিখে নিই। প্রামাণ্য বিষয়।
DL প্রমাণে যাই। যেহেতু BL লম্ব PQ এবং DL লম্ব PQ এবং CM লম্ব PQ, তাহলে এরা যদি সকলে সমান্তরাল, কেন সমান্তরাল হবে আমি সেটা তোমাদের বুঝিয়ে দিয়েছি। তাহলে BL সমান্তরাল DN সমান্তরাল CM, এরা পরস্পর সমান্তরাল থাকলো, ঠিক আছে, অসুবিধা নেই। এবার দেখো BC আর PQ হচ্ছে দুটি ভেদক, আর এদেরকে ভেদ করেছে কোন তিনটে সরলরেখাংশ, BL DN আর CM, এই সরলরেখাংশগুলো ভেদ করেছে। আমাদেরকে তথ্যে দেওয়া হয়েছে যে BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে D, মানে BD আর CD সমান। এখন এই BD আর CD অংশটা সমান ভাগে ভাগ হয়েছে কিভাবে দেখো, BL DN আর CM সরলরেখাংশ দুটো এটাকে এমনভাবে ছেদ করেছে, এটা সমান দুটো অংশে ভাগ করেছে। আমরা এই জায়গাটা একটা জিনিস শিখবো, জানবো, যদি তিনটি বা তার অধিক তিনটে সরলরেখা থাকতে পারে বা তার থেকেও বেশি থাকতে পারে সরলরেখা একটা ভেদক থেকে সমান সমান অংশ ভাগ করে, মানে এটা তিনটে জায়গায় যদি চারটে থাকতো তিন ভাগ করতো এবং প্রত্যেকটা ভাগ কি হতো, সমান হতো। মানে বিষয়টা এই জায়গায় আলাদা করে দেখাচ্ছি। দেখো এটা ভেদক দুটো রয়েছে, আর এখানে আমি তিনটে সরলরেখা চারটে সরলরেখা বলেছি, চারটে সরলরেখা দিয়ে বোঝাচ্ছি বিষয়টা। এখানে চারটে সরলরেখা এই দুটো ভেদককে ভাগ করেছে। এবার দেখা যাবে যে এই যে অংশটা, এটা নাম দিয়ে দিচ্ছি PQRS, তাহলে দেখা যাবে PQ সমান QR সমান RS, মানে এই প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে সমান আছে, মানে এটাও 2 আছে তো এটাও 2 আছে এটাও 2 আছে, তার মানে এই অংশগুলোর মান সমান আছে। যদি তিনটে সরলরেখা বা তার থেকে বেশি সরলরেখা, চারটে দিয়ে বোঝালাম, চারটে সরলরেখা মানে বেশি, তো যদি একটা ভেদক থেকে সমান সমান অংশ ভাগ করে বা সমান সমান অংশ থেকে সমান সমান অংশ কেটে নেয়, তাহলে সেটা দ্বিতীয় ভেদক থেকেও সমান সমান অংশ ভাগ করবে বা সমান সমান অংশ কেটে নেবে। তাহলে এবার এই ছবিটায় আসি, যে BL DN আর CM সরলরেখাংশ, BC ভেদক থেকে BD আর CD সমান দুটো অংশ বের করেছে, ফলে D কি হচ্ছে তার মধ্যবিন্দু। তার মানে একইভাবে আমি বলতে পারি যে এই তিনটে সরলরেখাংশ, এই PQ থেকে যে LN আর NM অংশটা কেটে নিয়েছে, এই দুটো অংশ কি সমান, তার মানে LM সরলরেখাংশের মধ্যবিন্দু কি হয়ে যাচ্ছে, A। তাহলে আমরা লিখি BC ও PQ দুটি ভেদক এবং BC এর মধ্যবিন্দু D, মানে BD সমান CD। তাহলে আমরা বলতে পারি অতএব LN সমান NM, অতএব LM সরলরেখাংশের মধ্যবিন্দু, তাহলে এবার এখানে আমরা কেনটা লিখলাম, যে দুটি ভেদককে তিনটি বা তার বেশি সরলরেখা একটি ভেদক থেকে যদি সমান সমান অংশ কেটে নেয়, তাহলে সেটা দ্বিতীয় ভেদক থেকে সমান সমান অংশ কেটে নেবে। এটা ভাষাটা আমি আর লিখছি না, ওটা এমনি বারবার বুঝতে হচ্ছে, আমি বলে দিচ্ছি, তোমরা এই জায়গাটা এখানটা লিখে নেবে যে তিনটি বা তার বেশি সরলরেখা
যদি একটি ভেদক থেকে সমান সমান অংশ কেটে নেয় তাহলে সেটা দ্বিতীয় ভেদক থেকেও সমান সমান অংশ কেটে নেবে। অর্থাৎ এখানে এই কারণেই ln সমান nm হলো আর ln এর মধ্যবিন্দু হলো। আচ্ছা, এবার আমাদেরকে যেটা বলা হয়েছে আমরা প্রমাণে যাই। ত্রিভুজ, তোমরা এটা আমি যেটা বললাম যে ভাষাটা যেটা লিখতে হয় যেটা লেখার পরে এবার আসবে এটা কিন্তু লিখবে, এটা ব্র্যাকেটে লিখবে। আমার ভিডিওটা নাই একটু স্লো করে দিয়ে ওই ভাষাগুলো বুঝে বুঝে নিয়ে লিখে নেবে। আচ্ছা, ওটা লেখা হয়ে যাওয়ার পরে নেক্সট পার্টে আমরা এটা লিখবো যে ত্রিভুজ DLN ও ত্রিভুজ DNM, ত্রিভুজ DNM এর ln সমান nm। এটা আমরা এখনই প্রমাণ করেছি যে এই বাহুটা আর এই বাহুটা সমান, আর dnটা কি এদের সাধারণ বাহু, dn সাধারণ বাহু। আর একটা জিনিস দেখো যে dn কি ছিল, PQ এর উপর লম্ব ছিল, মানে আমার dn কি PQ এর উপর লম্ব হয়, dn lm এর উপর লম্ব হবে কারণ PQ এরই অংশ হচ্ছে lm। তার মানে dnl সমান কোণ dnm। কেননা এই দুটো কি কোণ, একটা সরলরেখার উপর যদি আরেকটা সরলরেখা লম্ব থাকে তাদের মধ্যবর্তী কোণ বা অন্তর্ভুক্ত কোণ কত হয় সবসময় 90 ডিগ্রি। তার মানে এই দুটো কোণ সমান, তাহলে একটা ত্রিভুজের দুটো বাহু আর একটা কোণ সমান, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত অনুসারে তারা কি সর্বসম। ত্রিভুজ DLN সর্বসম ত্রিভুজ DNM কোন শর্তে, সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে। তাহলে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় আমরা তাদের অনুরূপ বাহুগুলো সমান করতে পারি। দেখো ত্রিভুজ DLN এর আর ত্রিভুজ DNM এর অনুরূপ বাহু DL আর DN সমান আমরা বলতেই পারি। অতএব যেটা আমাদের দেওয়া আছে ওটাই DL সমান DN সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তোমরা আমি ভিডিওগুলো করার সময় একটু স্পিডে বলছি বা বেরিয়ে যাচ্ছি, যদি মানে স্পিডে বলে যাচ্ছি তো তোমাদের যদি কোথাও মনে হয়ে থাকে তোমরা ভিডিওটা স্লো করে দিয়ে দেখতে পারো বা পজ করে দিয়ে বোর্ডে লেখাগুলো তুলে নিয়ে আবার আমার ভিডিওটা আবার একটু আগিয়ে দিয়ে চালিয়ে পুরোটা জিনিসটা বুঝলে তাহলে সহজ লাগবে। আর চলো তাহলে নেক্সট অঙ্কটা শুরু করবো, বোর্ডটা মুছে নিই। অঙ্কটাই তোমাদের বলা হচ্ছে ABCD একটি বর্গাকার চিত্র, AC এবং BD করণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা ছবিটা এঁকে নিই। কর্ণদ্বয় AC কর্ণ আর BD কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এবার বলা হয়েছে কোণ BAC এর সমদ্বিখণ্ড DO কে P বিন্দুতে, আচ্ছা কোণ BAC এর সমদ্বিখণ্ড মানে সমান দুই ভাগে ভাগ করে সে BA কে P বিন্দুতে, DO কে P বিন্দুতে আর BC কে Q বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এখন আমাকে প্রমাণ করতে হবে OP সমান হাফ CQ এর অর্ধেক। আচ্ছা, এটা আমাদের সুবিধার্থে আমরা করবো কি, এই যে BAC সমদ্বিখণ্ড AQ এটাকে বাড়িয়ে দেব আর OP সমান্তরাল করে একটা রেখা টানবো, সেটা পরস্পরকে আর বিন্দুতে ছেদ করবে। তাহলে সেটা পরস্পরকে আর বিন্দুতে ছেদ করেছে। এরপর তাহলে আমাদের যে প্রদত্ত তথ্য রয়েছে সেটা লিখি আমরা উপপাদ্যটা প্রমাণ করব। প্রদত্ত ABCD
বর্গক্ষেত্র। তোমরা এই জিনিসটা আমার বলে দেওয়া দরকার ছিল শুরুতেই, যে এবিসিডি একটা বর্গক্ষেত্র মানে তার প্রত্যেকটা বাহুর মান সমান, প্রতিটা কোণ 90°, আর বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে দ্বিখণ্ডিত করে, মানে 90° তাদের মধ্যে কোণ যেটা তৈরি হবে সেটা মান 90°, আর সমদ্বিখণ্ডিত করে মানে সমান 2 ভাগে ভাগ করে। অর্থাৎ এই যে মাঝে ও বিন্দুটা, এই ও বিন্দুটা হচ্ছে এই দুটো রেখারই মধ্যবিন্দু, মানে এই যে এসি কর্ণ এরও মধ্যবিন্দু, এই যে বিডি কর্ণ এরও মধ্যবিন্দু হচ্ছে ও। তাহলে কর্ণগুলো বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সবসময় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এই কোণটা 90°, আর ও হচ্ছে এসির মধ্যবিন্দু, ও হচ্ছে বিডির মধ্যবিন্দু। এবার আমরা বাকি উপপাদ্য প্রমাণটা যে প্রদত্ত তথ্যগুলো লিখে নিই। এবিসিডি একটি বর্গক্ষেত্র, এসি ও বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। সমদ্বিখণ্ড মানে আমরা কি জানি সমান 2 ভাগে, এটা আমাদেরকে সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করছিল। এখন কোণটাকে অর্থাৎ বিএসি পুরো কোণটাকে সমান 2 ভাগে ভাগ করেছে এ কিউ সরলরেখা, মানে আমার এখন সি এ কিউ আর কিউ এ বি কোণ বা বি এ কিউ কোণ, এই দুটো কোণের মান আলাদা আলাদা ভাবে কি হবে, সমান হবে। তাহলে এটা লিখে নিই, কোণ বিএসি এর সমদ্বিখণ্ড, কোণ বিএসি এর সমদ্বিখণ্ড বিয়োগে, মানে বিয়োগ বাহুকে পি বিন্দুতে, বিয়োগ যে বিডি যে কর্ণ, আসলে কি বিডি কর্ণ পুরোটা এটা বিয়োগ পর্যন্ত বলছে, বিয়োগে পি বিন্দুতে এবং বিসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে, কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য বিষয় প্রমাণ করি যে ওপি সমান হাফ অফ সি কিউ, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমাদের এই প্রমাণের সুবিধাতে আমরা শরীরের যে অংশটা এঁকে নিয়েছি সেই জায়গাটা আমরা লিখে নিতে হবে। কোণ বিএসি এর সমদ্বিখণ্ড বর্ধিতাংশ, মানে বাড়ানো হয়েছে বর্ধিতাংশ সি বিন্দু দিয়ে ওপি এর সমান্তরাল সি বিন্দু দিয়ে টানা হয়েছে, এটা ওপি এর সমান্তরাল সরলরেখাকে আর বিন্দুতে ছেদ করে। এটা আমরা বুঝলাম। এবার আমাদের প্রমাণটা কিভাবে শুরু করব, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ওপি আর সি আর সমান্তরাল, কেননা আমরা সেটা ওপি না বলে আমরা ডিবি বলি, ডি
সরলরেখাকে আর বিন্দুতে ছেদ করেছে। তাহলে কোণ বিএসি এর সমদ্বিখণ্ড এর বর্ধিতাংশ মানে AQ, ঠিক আছে, AQ এর বর্ধিতাংশ সি বিন্দু দিয়ে ডিবি সমান্তরালের টানা সরলরেখাকে আর বিন্দুতে ছেদ করেছে। এখন আমাকে দেখাতে হবে যে ওপি আর সিআরটা হচ্ছে সমান্তরাল আছে, ওপি আর সিআর এর একটা সম্পর্ক আমরা নির্ণয় করে রাখবো। তাহলে তোমরা এখন এক ছবিতে দেখতে পাচ্ছ যে ত্রিভুজ এ আর সি তৈরি হয়েছে, ত্রিভুজ এ আর সি এটা তৈরি হয়েছে। এখন এ আর সি এর এসি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে ও, এসি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে ও, আর ওপি সিআর এর সঙ্গে সমান্তরাল, কেননা ডিবি সমান্তরাল সিআর আমি টেনেছি, আর ওপিটা এই ডিবি সরলরেখার উপরে বা ডিবি কর্ণের উপরেই রয়েছে। তার মানে কি এই পুরোটার সঙ্গে যদি সিআর সমান্তরাল হয় এর অংশের সঙ্গে সমান্তরাল হবে, অর্থাৎ ওপি আর সিআর হচ্ছে সমান্তরাল। আমরা ত্রিভুজের একদম প্রথম থেকে বারবার আগে উপপাদ্যগুলো তো বলছি যে একটা ত্রিভুজের কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা টানা হয় তাহলে সেটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। অর্থাৎ এখান থেকে আমি আনতে পারি ওপি সমান্তরাল সিআর, আর যেহেতু ও হচ্ছে মধ্যবিন্দু তাহলে আমি এটা বলতে পারছি ওপি সমান হাফ সিআর, ওপি সমান হাফ সিআর, এই সম্পর্কটা আমরা নির্ণয় করে রাখবো। তাহলে আমরা লেখাটা শুরু করি। প্রমাণ ত্রিভুজ এ আর সি এর এসি বাহুর মধ্যবিন্দু ও এবং ওপি সমান্তরাল সিআর, তাহলে এখানে আমি ছেদ করেছে এই জায়গাটা একটু প্রদত্ত তথ্যে লিখে দিতে হতো যে ছেদ করে সিআর সমান্তরাল ডিবি, কেননা ওপি এবার সিআর সঙ্গে কেন ওপি সমান্তরাল, যেহেতু ওপি হচ্ছে ওপি ডিবি সরলরেখার উপর অবস্থিত, ডিবি সরলরেখার উপর অবস্থিত। আচ্ছা, এরপরে তাহলে ওপি সমান্তরাল সিআর, অতএব আমি এখান থেকে বলতে পারছি যে ওপি সমান হাফ অফ সিআর, ওপি সমান হাফ অফ সিআর, দ্বিতীয় বাহুর অর্ধেক হয়ে থাকে, এটা থাক। এরপরে কোথায় ছিলাম, হ্যাঁ, ত্রিভুজ এবিসি এর কোণ ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি এর সমদ্বিখণ্ড এ কিউ, সমদ্বিখণ্ড মানে বারবার বলছি সমান দুই ভাগে ভাগ করে, মানে আমার কোণ সি এ কিউ সমান কোণ কিউ এ বি, আর এটার মান দুটোর মানই আমি থিটা ধরে নিচ্ছি, যে কোনো একটা মান যেতে থিটা। এবার আমি ত্রিভুজ এ কিউ বি নিচ্ছি, ত্রিভুজ এ কিউ বি এর আমি কোণের মান নির্ণয় করব এ কিউ বি,
আমি নির্ণয় করব। তাহলে কোণ এ কিউ বি সমান ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হয়। আমি যদি 180 ডিগ্রি থেকে এই কোণটার মান অর্থাৎ কিউ এ বি কোণের মান আর এ বি কিউ কোণের মান বিয়োগ করে দিই, তাহলে আমি এ কিউ বি কোণের মান পেয়ে যাবো। তাহলে বিয়োগ, তাহলে এই কোণটার মানের সমষ্টি বিয়োগ করতে হবে। কিউ কোণ কিউ এ বি যোগ কোণ এ বি কিউ। এবার তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে যে এই এবি কিউ কোণটা আসলে বর্গক্ষেত্রের এবিসি কোণ, আর বর্গক্ষেত্রের প্রতিটা কোণের মান 90 ডিগ্রি। তার মানে এবি কিউ কোণের মান হবে 90 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি বিয়োগ কিউ এ বি, যেটা আমরা ধরে নিয়েছিলাম থিটা, যোগ 90 ডিগ্রি। তাহলে এটা হবে 180 ডিগ্রি বিয়োগ, আবার বন্ধনী তুলব, মাইনাস থিটা মাইনাস 90 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে 90 ডিগ্রি থাকছে, আর বিয়োগ থিটা এটা মান আসছে, আমরা এটা রেখে দিচ্ছি। তাহলে আমাদের কোণ এ কিউবের মানে আসলো 90 ডিগ্রি বিয়োগ থিটা। এবার আমরা চলে যাব ত্রিভুজ কিউ আর সি। তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজ কিউ আর সি, এটার আমরা মান নির্ণয় করব সি কিউ আর। সি কিউ আর এক মিনিট একটু না, সি আর কিউ এর মান নির্ণয় করব। এখানে এবার একটা জিনিস তোমাদেরকে বলতে হবে, ত্রিভুজ কিউ আর সি এর কোণ সি আর কিউ সমান 180 ডিগ্রি বিয়োগ ত্রিভুজ কিউ সি আর। সেটা হচ্ছে ত্রিভুজ এ আর সি এর কোণ এ আর সি এর মান। ত্রিভুজ এ আর সি এর কোণ এ আর সি, অর্থাৎ এই কোণটার মান আমরা নির্ণয় করব। ত্রিভুজ এ আর সি এর কোণ এ আর সি সমান 180 ডিগ্রি বিয়োগ কোণ সি এ আর ও কোণ এ সি আর। এবার ছবিটা একটা জিনিস বোঝো, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এখানে প্রত্যেকটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে এই যে এ ও পি কোণটা তৈরি হয়েছে, এটার মান 90 ডিগ্রি। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমরা প্রথমে প্রমাণ করেছি যে ওপির সঙ্গে সিআর কি সমান্তরাল রয়েছে। আমরা একটু আগে লিখেছিলাম ওপির সঙ্গে সিআর সমান্তরাল রয়েছে। তার মানে যখন দুটো সমান্তরাল সরলরেখাকে একটা ভেদক ভেদ করে তখন আমাদের অনুরূপ কোণগুলোর মান সমান হয়। এখন এওপি আর এসিআর এই কোণ দুটো হচ্ছে অনুরূপ কোণ, এই দুটো কোণ কি অনুরূপ কোণ। তার মানে এই কোণ এর মান যদি 90 ডিগ্রি হয়, এওপির মান 90 ডিগ্রি হয়, আমার এসিআর এর মান কত হবে 90 ডিগ্রি। আর এখানে দেখো তোমরা সিএআর এর মান, তাহলে সিএ কিউ যেটা বার করেছিলে থিটা, সিএ কিউটাই তো হচ্ছে সিএআর, মানে এটার মান থিটা। তাহলে আমি 180 ডিগ্রি থেকে এসিআর 90 ডিগ্রি বিয়োগ করবো আর সিএ কিউ থিটা বিয়োগ করবো, আমার এআরসি মান বেড়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি 180 ডিগ্রি বিয়োগ সিএআর, মানে হচ্ছে থিটা, আর এসিআর মানে যেটা হচ্ছে কোণ এওপি, এসিআর এর জায়গায় আমি কোণ এওপি লিখছি, আর কোণ এওপির মান হচ্ছে 90 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস থিটা, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস 90 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমাদের এআরসি এর মান 90 ডিগ্রি মাইনাস থিটা এলো। এবার কেন এওপি এর মান 90 ডিগ্রি, আমরা এখানে জাস্ট লিখে দেব যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে,
পরস্পরকে সমকোণে ছেদ করে। আর এখানে এটাও লিখে নেবে যে ওপি সমান্তরাল সিআর, অতএব কোণ এওপি সমান কোণ এশিয়া, কোণ এশিয়া। এটা লিখে নিন। আমার এখানে লেখাটা একটু অস্পষ্ট আছে, আমি মুখে বলে দিচ্ছি যে আমি এখানে কি লিখেছি, ওপি সমান্তরাল সিআর, এওপি সমান এশিয়া। এওপির মান 90 ডিগ্রি, অতএব এশিয়ার মান 90 ডিগ্রি, যেটা আমরা বসিয়ে নিয়েছি, আমাদের কমপ্লিট করে দিচ্ছি। এবার দেখো ত্রিভুজ এ কিউ বি, ত্রিভুজ এ কিউ বি আর ত্রিভুজ সি কিউ আর এর মধ্যে আমরা কিছু সম্পর্ক নির্ণয় করার জায়গা থেকে সরি এ আসি, ত্রিভুজ এ আসি থেকে আমরা কিছু সম্পর্ক পেয়েছি। দেখো আমি কোণ এ কিউ বি এর মান পেয়েছি আর কোণ এ কিউ বি মানে এই কোণটার মান পেয়েছি আর এই কোণটার মান পেয়েছি। এবার দেখো এই দুটো কোণের মান ডান দিকে একই এসে গেছে, 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে ডান দিকে কোনো জিনিস সমীকরণের সমানের সঙ্গে বাম দিকের রাশিগুলো কি সমান হবে? অর্থাৎ এই 2 আর 3, এটা 3 নম্বর সমীকরণ, এই 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ যদি আমরা তুলনা করি, আমরা বলতে পারি যে এ কিউ কোণের মান, এ কিউ বি কোণের মান আর সি আর কিউ কোণের মান সমান, বা এ আর সি, যেটা এ আর সি কোণ সেটাই সি আর কিউ কোণ। ও 3 নং সমীকরণ তুলনা করে পাই সমীকরণ তুলনা করে পাই কোণ এ কিউ বি সমান কোণ এ আর সি, আর যেটাই কোণ এ আর সি সেটাই হচ্ছে আমার সি আর কিউ, আর যেটাই আমার এ কিউ বি কোণ, এ কিউ বি কোণের ঠিক বিপরীত কোণ হচ্ছে আমার সি কিউ আর, সি কিউ আর এর বিপরীত কোণ। তাহলে আমি এ কিউ বি এর জায়গায় সি কিউ আর লিখছি। কেন লিখছি? এ কিউ বি সমান সি কিউ আর, কেননা কি যেটা পরস্পর বিপরীত কোণ, এরা পরস্পর কি বিপরীত কোণ। এরপরে যদি দুটো কোণ, একটা ত্রিভুজের দুটি কোণ সমান, অর্থাৎ দুটো বিপরীত কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো কি হয়? পরস্পর সমান। যদি আমার ত্রিভুজ সি আর কিউ এর সি কিউ আর আর সি আর সি কোণ দুটো সমান হয়েছে, তাহলে আমি বলতে পারি যে সি কিউ বাহু আর সি আর বাহু সমান, অতএব সি কিউ সমান সি আর। তাহলে একটা ত্রিভুজের দুটো বাহু সমান আমি পেয়ে গেলাম। এবার তোমাদের 1 নম্বর সমীকরণে আমি একটা শর্ত দিয়েছিলাম। এখন 1 নম্বর সমীকরণ থেকে পাই যে ওপি সমান হাফ সিআর। আর দেখো এক্ষুনি আমি প্রমাণ করলাম যে সিআর এর সঙ্গে সিকিউ সমান, তাহলে আমি সিআর এর জায়গায় এখানে দিতে পারি হাফ, সিআর এর জায়গায় দিতে পারি সিকিউ, হাফ সিকিউ। এটাই তো আমাদের প্রমাণ বিষয় ছিল যে ওপি সমান হাফ সিকিউ প্রমাণ করো, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তাহলে আজকের মতো মোটামুটি তোমাদের উপপাদ্যগুলো কমপ্লিট হলো। 7 দাগ পর্যন্ত আমি তোমাদের আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, আজকে 8 থেকে 14 পর্যন্ত দেওয়া হলো। এরপরে 15 দাগ আর 16 দাগের বহু বিকল্প নিয়ম যে ছোট ছোট প্রশ্ন উত্তরগুলো আছে, এগুলো নেক্সট আরেকটা ভিডিও দেবো, সেটাতে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারে চলে যাব। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে বা ওগুলো বুঝতে সহজ লাগছে। আর আমি কিন্তু একটা জিনিস বলি যে প্রথমে তোমরা পারলে চেষ্টা করবে আমার ভিডিওটা একটু পজ করে নিয়ে এই লেখাগুলো, বোর্ডে লেখাগুলো খাতায় লিখে নিয়ে তারপরে আমি যেভাবে বোঝাচ্ছি সেটা বলো, সেটা বোঝো বা শোনো। আর
এই ছবিগুলো যখনই উপপাদ্যগুলো বোঝাচ্ছি, দেখো আমি বারবার বলছি এই ত্রিভুজ ওই ত্রিভুজ বা এগুলো, সেই ত্রিভুজগুলো ভালো করে দেখো, সেই যে বৈশিষ্ট্যগুলো বলছি সেগুলো ভালো করে বোঝো। যখনই দেখবে তোমরা এই ছবি দিয়ে উপপাদ্য বোঝার চেষ্টা করছো, তোমাদের ওই ভাষাগুলো না লিখেও চলে যাবে, তোমরা এই ছবি থেকে নিজে থেকে উত্তরগুলো তাদের মধ্যে লিখছো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলটার পাশে থাকো। আমরা তোমাদের পাশে আছি, তোমরা আমাদের পাশে থাকো।